হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুই যে শুধু আমার গল্পের পার্ট 11 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। পুরো রুমে অন্ধকারে বিরাজমান এক থমথমে পরিবেশ। হালকা ফেরি লাইটের আলোতে রিমিকেও দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো অবস্থায় সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মুখ লুকিয়ে কান্না করছে। আর তার দিকে একজোড়া রক্তিম চোখ তাকিয়ে আছে। ভীষণ লাল হয়ে আছে চোখ দুটি, যে কেউ দেখলে তার আত্মা শুকিয়ে যাবে। চোখ দেখে মনে হচ্ছে যেন এখনই তার চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। সেই চোখ দুটার মালিক আর কেউ না, বরং আরুষ নিজেই। তাহলে কি হয়েছিল ভাবছেন তো? তাহলে চলুন দেখে আসি কি হয়েছিল। স্টেজ থেকে নেমে আসতেই আমি একটা ওয়েটারের সাথে ধাক্কা খাই, যার ফলে আমার গাউন পানিতে পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে। কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব, তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমায় টেনে পিছনে গেটে নিয়ে বাগানে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। মাটিতে ছুঁড়ে মারার ফলে আমার হাত খানিকটা ছিলে যায়। আমি সেদিকে তোয়াক্কা না করে সামনে তাকাই। সামনে তাকিয়ে দেখি রোহান দাঁড়িয়ে আছে। আমি তো ওকে দেখে রেগে যাই, আর উঠে গিয়ে ওর কলার ধরে টান দিয়ে বলি, কি সমস্যা কি? এরকম অসভ্যতার মানে কি? তখন রোহান নিজের কলা ছাড়িয়ে বলে, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবি না, তা না হলে তোর পরিণতি খুব খারাপ হবে। তখন রিমি বলল, কি করবে? হ্যাঁ তুমি কি করবে? রোহন বলল, পাখা গজাইছে তাই না? এই পাখা কিভাবে কাটতে হয় তা আমি ভালো করে জানি। তুমি কি মনে করেছো তোমাকে আমি শান্তিতে থাকতে দিব? কোনোদিনও না। তোমাদের দুজনকে বরবাদ করে দিয়েই ছাড়বো আমি। তখন রিমি বলল, অনেক হয়েছে, আর না। তোর এই ভালো মানুষের পিছনে লুকিয়ে থাকা নরপশুকে আমি সকলের সামনে তুলেই ধরবো। তোর জন্য আজ আমি আমার আরুষের কাছে থেকেও দূরে, যেখানে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল, সেখানে তোর জন্য আমি ঘৃণার পাত্র হয়েছি। শুধুমাত্র তোর জন্য আজ আমি আরুষকে সব বলে দিব। রোহান এক মুচকে এসে বলে, তোর কথা শুনলে তো? আমি কিছু বুঝে ওঠার আগেই রোহান আমাকে জড়িয়ে ধরে, আর একদিক দিয়ে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, যার ফলে আমি কিছু বলতে পারছিলাম না। আর যেভাবে ধরেছে তার ফলে আমি নড়তেও পারছিলাম না। রোহান এবার বলতে শুরু করে, তুমি আমায় এত ভালোবাসো তা আমার জানা ছিল না। তুমি যে আমায় ছাড়া এক মুহূর্তে থাকতে পারবে না, তাই তো এত সুযোগ বুঝে আজ এই পার্টিতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে বলে আসতে বললে। আচ্ছা, এইভাবে আর কতদিন লুকে লুকে দেখা করবে বলো? আমার যা সইছে না। কবে তুমি আরুষকে প্রপার্টিসের প্রপার সাইন করিয়ে সব সম্পত্তি নিজের নামে করাবে আর আমার কাছে চলে আসবে বলো? তখন আমি কিছু বুঝতে পারছি না রোহান কি বলছে এসব, আর কেনই বা বলছে। আমি সব বুঝে ওঠার আগে কেউ এসে একজন রোহানের থেকে এক ঝটকায় আলাদা করে দেয়, আর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আরুষের রক্তিম চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই আরুষ রোহানকে পিটাতে শুরু করে, আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো রিমির কাছে আসার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে থাকে। সকালে মারামারি আওয়াজ শুনে বাগানে চলে আসে, আর অনেক কষ্টে আরুষকে ছাড়াই। আরুষ এখন ওর আগে ফুলছে। আমি নির্বাকের মতন সব দেখছি, কি থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আরুষ আমার সকলের সামনে টানতে টানতে নিয়ে আসে, আর আমায় গাড়িতে ছুঁড়ে মেরে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। আর আরুষ এটা কিভাবে দেখলো সেটা বলছি। কিছুক্ষণ আগে রিমির লেট হচ্ছিল দেখে আরুষ রিমিকে খুঁজতে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে না পেয়ে সে ঘাবড়ে যায় আর রিমিকে খুঁজতে থাকে। একটা ওয়েটারকে জিজ্ঞাসা করলো, সে বলল রিমিকে বাগানের দিকে যেতে দেখেছে। তাই আরুষে বাগানের দিকে যায়। তার সামনে যেতে দেখে রোহান রিমিকে জড়িয়ে ধরে আছে, যা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। যেহেতু রিমি উল্টো ঘুরেছিল তাই আরুষকেও দেখেনি, কিন্তু রোহান ঠিকই দেখেছিল। তাই সে তখন রিমিকে জড়িয়ে ধরে ওইসব কথা বলে। রিমি তো গাড়িতে বসে কান্না করতে লাগে। আরুষ আমার কান্না দেখে আরও রেগে যায়, আর আমার সামনে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে ধরে বলে, তুই আবার রোহানের সাথে? তাই বলে আমার গাল চেপে ধরে গালে দুইটা চড় মারে। আর আরুষ বলতে থাকে, তোর কয়জন লাগে শুনি? আমার দ্বারা তোর হচ্ছে না? আমি তোর মনের জ্বালা নিভাতে পারছি না নাকি যে বারবার তোকে রোহানের কাছে যেতেই হবে? এমন কি আছে রোহানের মধ্যে যা আমার মধ্যে নেই? রোহান তোকে এমন কি দেখিয়েছে যে বারবার তুই ওর কাছে ছুটে চলে যাস? আমি কিছু বলতেই পারছিলাম না। আমার চোখ দিয়ে শুধু অজরে পানি পড়তে থাকে। তা আরুষ দেখে বলতে থাকে, একদম নেকার কান্না করবি না। এইসব কুমিরের চোখের জল এখন আমায় গলাতে পারবে না। কেন আবার আমায় ধোকা দিতে চাইলি শুনি? আমার টাকা বেশি বলে, সম্পত্তি বলে নিজের নামে করে নিবি তুই, আর রোহানের কাছে চলে যাবি কেন রে? আমি তোকে খুশি রাখতে পারছি না নাকি তোর ভিতরে জ্বালা মেটাতে পারছি না বল? তোর কাছে কি কখনোই আমার ভালোবাসার দাম পাবো না নাকি? এত কিছু বলার পরও আমি শুধু তোকেই চেয়েছি, তোকেই আপন করে নিয়েছি, কিন্তু তুই কি করলি? আমায় আবার ধোকা দিলি, বারবার আমায় আঘাত করলি। তুই আসলে ভালোবাসারই যোগ্য না। এই বলে আরও সময় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা শোনো,
তুমি যা ভাবছো সব ভুল। তখন আরশ বলল, চুপ, একদম চুপ। তুই কি ভাবছিস আমাকে যে এখন তুই বলবি সব মিথ্যা আর আমি মেনে নেব? এতই বোকা মনে হয় আমায়? যা নিজের চোখে দেখেছি আর শুনেছি, আসলে এতে তোর কোনো দোষই নেই, সব দোষ আমারই। আমি এক চরিত্রহীনা মেয়েকে ভালোবেসেছিলাম, যার কিনা চরিত্রের কোনো ঠিকই নেই, যার নাকি একজনকে দিয়ে হয় না, 4-5 জন লাগে। নিজের দেহ তো সবার মাঝে বিলাতে তোর ভালো লাগে। যত সব চরিত্রহীনা জানি কোথাকার। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু নিজের চরিত্র নিয়ে কোনো কথা সহ্য করতে পারে না। রিমিও পারেনি। রিমি এসব শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরুষের সামনে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় মারল। রিমির শরীরে রাগ থরথর করে কাঁপছে। আরুষ থাপ্পড় খেয়ে রেগে রিমিকে কিছু বলতে যাবে, তার আগে রিমি আবার আরুষের গালে আর একটা থাপ্পড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলে, ব্যাস আর না, অনেক বলেছে তুমি। আমার চরিত্র নিয়ে একটা কথাও সহ্য করব না। আমার চরিত্র নিয়ে কথা বলা তোমার কোনো অধিকারও নেই। ভালোবাসি বলে এই না তুমি যা তাই বলবে আমাকে, আমি চুপচাপ সহ্য করব। আরও জানো কি তুমি আমি এইসব কেন করেছি? কেন তোমার থেকে দূরে, কেন তোমায় কষ্ট দিয়েছি? কিছু তো জানোই না। তোমায় যা দেখিয়েছি তাই বিশ্বাস করেছো। এর পিছনে থাকা সত্যি কখনো জানতে চেয়েছো? কই, জানতে তো চাওনি। কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি তো শুনতে নারাজ। আরুষ আর রিমির এমন জোরে জোরে কথা বলার ফলে আরুষের বাবা মা ওদের রুমে এসে হাজির হলো আর দরজা ধাক্কাতে থাকলো, কিন্তু ওরা কেউ খোলে না। উল্টো আরো জোরে জোরে কথা বলতে থাকে। আরুষ বলল, কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? তোর বলার মতো কিছু আছে নাকি? আর কিসের সত্যি কথা বলবি তুই? তোর সত্যি নেই। আর এইখানে সব থেকে সত্যি কথা হলো তুই একটা চরিত্রহীনা। রিমি বলল, ব্যাস, আজ তুমি চুপ থাকবে আর আমি বলবো। অনেক সহ্য করেছি আর না। জানতে চাও কেন করেছিলাম সেই দিন? তাহলে শোনো। তোমার জন্যই করেছিলাম সব সেই দিন। তোমাকে ওই রোহনের হাত থেকে বাঁচানোর জন্যই এইসব করেছিলাম আমি। তারপর রিমি সেই শুরু থেকে আজকের ঘটনা পর্যন্ত সব খুলে বলল। সব শুনে আরো স্তব্ধ হয়ে যায়। সে কিছুতে এইসব মানতে পারছে না। সে নিজেকে সামলে বলে, মিথ্যা বলছিস তুই, সব মিথ্যা, তুই সব বানিয়ে বানিয়ে বলছিস। তখন রিমি বলল, নিজেকে এত নিচেও করো না যে নিজের চোখের সাথে নিজের চোখ না মেলাতে পারো। এমন না হয় অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমার কথা মানোই বা না মানো, এটাই সত্যি। আমার কাজ ছিল তোমায় সত্যিটা জানানো, আমি জানিয়ে দিয়েছি। এখন আমার আর কোনো দায়বদ্ধতা নেই। তোমার আর আমার মতন চরিত্রহীনার চেহারা দেখতে হবে না। চলে যাচ্ছি আমি আজীবনের জন্য। এই বলে রিমি গেট খুলে আরুষের বাবা মার সামনে দিয়ে হনহনিয়ে চলে যায়। আরুষের বাবা মা অনেক ডাকার পরে শুনেনি, তাই তারা আরুষের কাছে যায়। গিয়ে দেখে আরুষ মূর্তির মতন দাঁড়িয়ে আছে। আরুষের মা আরুষকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? কিন্তু আরুষের কোনো হেলদুল নেই। আরুষের মা আরুষকে ধাক্কা দিতেই আরুষের হুঁশ ফিরে, আর সে কিছু না বলে বাইরে রিমির পিছনে চলে যায়। সাথে আরুষের বাবা মাও। বাসার বাইরে গিয়ে রিমিকে খুঁজতে থাকে। একটু সামনে গিয়ে দেখে রিমি রাস্তার মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পিছন থেকে অনেকবার রিমিকে ডাকে, কিন্তু শুনে কে কার কথা। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে রিমির দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে রিমির কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ আরুষ চিৎকার দিয়ে ওঠে, রিমি!